আজ ভারত বাংলাদেশের সময় অনুযায়ী আজকে বিকেলেই ভারতে একটি আয়োজন রয়েছে, একটি প্রোগ্রাম হচ্ছে, যেটি নিয়ে বাংলা ভাষাভাষী মানুষ যেখানেই আছেন, বাংলাদেশ কিংবা বিশ্বের যেখানেই, সব জায়গায় একটা কৌতূহল কিংবা বলা যায় এক ধরনের আলোড়নও তৈরি হয়ে গেছে। এই প্রোগ্রামটি নিয়ে অনেক ধরনের গুঞ্জন চলছে, আলাপ আলোচনা তো চলছেই, নানান জল্পনা কল্পনা আছে, কিছুটা গুজব, কিছুটা অপপ্রচার। কিন্তু কেন প্রোগ্রামটিই বা কি? সেখানে শেখ হাসিনা, মানে যিনি এখনো বাংলাদেশের কাগজে কলমে প্রধানমন্ত্রী আছেন, তিনি বক্তব্য দিবেন, কিন্তু সেই বক্তব্য নিয়েও নানান ধরনের প্রচার অপপ্রচার দেখতে পাচ্ছি। এসবও পরিষ্কার হওয়ার জন্য আমার সঙ্গে দেখতে পাচ্ছেন একজন অতিথি, যিনি প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, এবং তিনি বাংলাদেশের একজন খুবই নামকরা চিকিৎসা বিজ্ঞানী। পাশাপাশি তিনি কানাডা ভিত্তিক একটি সংগঠন জিসিডিজির চেয়ারম্যান হিসাবে আন্তর্জাতিক একটি বলয়ে কাজ করছেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে। হাবিবে মিল্লাত, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি মিউট করা আছেন সম্ভবত। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা দর্শকদের। জি, আমরা এই বাংলাদেশ এবং ভারতের সময়সূচিটা ধরেই যদি একটু আগাই, আর মাত্র কয়েক ঘন্টা পরেই এই যে এত কৌতূহলের যে আয়োজন, সেই আয়োজনে আপনি একজন অংশীদার। আপনি যদি একটু দর্শকদের জন্য এবং মানুষের জন্য, সবার জন্য একটু বলেন কি হচ্ছে আজকে, আসলে কি হবে দিল্লিতে, আবার পুরো বিষয়টা যদি আপনি একটু যে সেখানকার কি প্রোগ্রাম, মানে কর্মসূচিটা কি, কারা কারা আলোচক থাকবেন, কি আলোচনা হবে, উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন, এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া, এবং যে ইনভাইটেশন লেটারটি সবার কাছে পৌঁছে গেছে সেটি দিয়েছেন ডক্টর ওয়াইএল আওয়াদ, যিনি প্রেসিডেন্ট ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। অর্থাৎ তিনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আয়োজনের ধারাটা হচ্ছে যে এটা ইন্ডিয়ার সময় 6টা থেকে 7:30 পর্যন্ত চলবে, বাংলাদেশ সময় 6:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এতে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যটি প্রথমে থাকবে, পরবর্তীতে যে কয়জন প্যানেল স্পিকার রয়েছেন, বিশেষ করে 7জন প্যানেল স্পিকার রয়েছেন, তারা তাদের বক্তব্য পেশ করবেন। এবং আপনিও একজন স্পিকার সেখানে? আমি একজন স্পিকার। এবং তার পরবর্তীতে প্রশ্ন উত্তর চলবে। এটা 1.5 ঘন্টার একটি অনুষ্ঠান, এবং আমি দেখতে পাচ্ছি যে আসলে জনমনে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ সৃষ্টি করেছে এই প্রোগ্রামটি, এবং আসলেই হওয়া দরকার। কারণ বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে অগণতান্ত্রিক একটি সরকার জেনে তনে ভাবে নির্বাচনের পথে হাঁটছে। আবার একই দিনেই তারা গণভোটের আয়োজন করেছে এবং 15 লক্ষ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে 15 লক্ষ ভোটারের মধ্যে কত শত শত ভোটের ব্যালট এক একজন নিয়ে যাচ্ছে। একটা অস্থিতিশীল অবস্থা। আপনি যদি দেখে থাকেন, সরকার নিরপেক্ষ থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাংলাদেশের মানুষ আশা করে। কিন্তু সরকারের সেই ইউএনএ থেকে শুরু করে ডিসিএসপি সকলেই কিন্তু গণভোটের পক্ষে প্রচারে নেমেছে, এবং স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ব্যাংকের অফিসার, এনজিও কর্মী সবাইকেই কিন্তু গণভোটে যাতে, রেফারেন্ডামে যাতে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, এই জন্য তাদেরকে প্রচারণায় নামানো হয়েছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন যে নিরপেক্ষতার নাম করে যে সরকার দায়িত্ব নিয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, এক্সকিউজ মি, সেই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসও তিনি ভিডিও বার্তা দিচ্ছেন, বিভিন্নভাবে বলে দিচ্ছেন হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার জন্য। সুতরাং আবারও শুনেছি যে পুলিশদের কাছে নাকি পৌঁছে গেছে খবর যে 5 তারিখের মধ্যে সবকিছু কমপ্লিট করে রাখবে, ন্যাশনাল ইলেকশনটা
তারিখেই হয়ে যাক, কিন্তু কোনোভাবেই যেন হ্যাঁ ভোটটি দেরি করে না ফেলে এবং রেফারেন্ডামটি যাতে পাস হয়। এই অবস্থায় এই সাংবাদিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এর আগে মাননীয় প্রধানমন্ত্রী বিচ্ছিন্নভাবে ইমেইলের মাধ্যমে যে বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন, সেটা হয়তো কোনো একটি পত্রিকাকে ইন্ডিভিজুয়ালি দিয়েছেন। জি, কিন্তু আমি এই জায়গাটিতে একটু প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশটা আমি একটু পরে আসছি। আর কারা কারা থাকবেন স্পিকাররা, গেস্ট হিসেবে আপনার কাছে প্যানেল স্পিকারদের বোধহয় নামগুলো আপনার লিস্ট আছে। নিশ্চিত জানা? হ্যাঁ, আছে। এটা হচ্ছে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিক, অর্থাৎ মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল হিউম্যান রাইটস ওয়াচ, উনি থাকবেন। রোকেয়া প্রাচী, আপনি জানেন নাট্যকার, অভিনেত্রী, উনি থাকবেন। তারপরে আমি থাকবো। এরপরে জি, লেখা আছে মোহাম্মদ আলী আশরাফ, এক্স স্টেট মিনিস্টার, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। আব্দুল মোমেন থাকবেন, উনি ফরেন মিনিস্টার ছিলেন। মহিবুল হাসান চৌধুরী থাকবেন, উনি এডুকেশন মিনিস্টার ছিলেন। মাসুম বিল্লাহ, উনি বর্তমানে ফ্রান্সে আছেন। উনি লয়ের একজন শিক্ষক এবং ভিজিটিং ফেলো, কোট ডি আজুর ইউনিভার্সিটি, ফ্রান্স। জি। এই কয়জন আসলে অনুষ্ঠানটিতে ৭ জন স্পিকার হিসেবে থাকবেন। এভাবেই আমরা সাজানো দেখ হয়েছে অনুষ্ঠানটি। আমি আজকেই শুনলাম যে এই যে আপনি মোহাম্মদ আলী সিদ্দিকীর কথা বললেন, যিনি হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের আমেরিকার তিনি মহাসচিব পদে আছেন, তিনি অলরেডি দিল্লিতে পৌঁছে গেছেন। এবং তিনি বললেন যে প্রায় ৭০টির মতো দেশের প্রতিনিধিরা বিভিন্নভাবে আজকের এই প্রোগ্রামে অংশ নিবেন। তো এই যে এত বড় সবাইকে জানানো, সবার সঙ্গে যোগাযোগ করা, এই ক্ষেত্রে এটিকে সম্পৃক্ত কি আয়োজকরাই করেছেন, নাকি আপনারাও পারস্পরিক একটু যোগাযোগের চেষ্টা করেছেন? এটা এটা হয়েছে, এটা সম্পূর্ণভাবে আয়োজকরা করেছে এবং তাদের সারা পৃথিবীব্যাপী ৫৬টা ব্রাঞ্চ আছে এবং এর বাইরেও অনেক, যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম, যে এতদিন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইমেইলের মাধ্যমে বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এই প্রথম তিনি সব মিডিয়ার সামনে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন এবং জি, সেই জি। এই যে আমি এবার একটু আসি, প্রধানমন্ত্রী যে বক্তব্য উপস্থাপন করবেন এটি নিয়ে আমরা দেখছি গত কয়েকদিন পর্যন্ত নানান ভাবে জল্পনা কল্পনা চলছে, কৌতূহল চলছে এবং কিছুটা অপপ্রচারও আছে। অপপ্রচার এই কারণে বললাম যে অনেকেই ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা বিভিন্ন ভাবে, এমনকি মেইন স্ট্রিমের কোনো কোনো গণমাধ্যমেও একটু বিভ্রান্তির মতো ছড়ানো হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি সশরীরে উপস্থিত থাকবেন। আসলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, নাকি তিনি ভিডিও বার্তা দিবেন, নাকি অনলাইনে যুক্ত হবেন, না অডিও বার্তা দিবেন, কি হবে? আপনি যদি একটু খোলসা করেন, দর্শকরা আশা করি আপনার এই অংশটি খুবই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত আমরা অনেক কিছুতেই গুজবে বিশ্বাস করি। এমনকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও আজকে বিবৃতি দিয়েছেন জি, যে এই ধরনের কোনো ঘটনা দুদেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। কিন্তু তিনি কি খোঁজ নিয়েছেন আসলে কি ঘটছে? আপনি যদি চিঠিটি দেখে থাকেন, যিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া তার প্রেসিডেন্ট ডক্টর ওয়াইল আওয়াদ, তিনি স্পষ্টভাবে যে দাওয়াত কার্ডটি পাঠিয়েছেন তাতে লিখেছেন, দ্য প্রোগ্রাম উইল ফিচার অ্যান্ড রেকর্ডেড অডিও মেসেজ বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, ফলোড বাই কন্ট্রিবিউটর্স ফ্রম পলিসি মেকার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স। অর্থাৎ নেত্রী উপস্থিত থাকবেন না, নেতৃত্বে ভিডিওতে ইন্টারঅ্যাকশনও করবেন না, তিনি বর্তমানে একটা মেসেজ দিবেন সারা দুনিয়াকে, কি হচ্ছে বাংলাদেশে, কি করলে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়। এবং বর্তমান যে অনির্বাচিত সরকার দেশকে একটা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে, দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে নিয়ে গেছে, দেশে আইনের শাসন বলতে কিছু নেই, দেশে নারী নারী শিশুদের অত্যাচার কয়েক গুণ বেড়ে গেছে, মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে।
এইগুলি তুলে ধরা এবং যে হত্যাকাণ্ডগুলো হয়েছে জুলাই, অগাস্ট এবং তৎপরবর্তীকালে সেগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এটা অবশ্যই বিচারের আওতায় আসবে, কিন্তু নিরপেক্ষ তদন্তের। শুধুমাত্র ক্যাঙ্গারু কোর্ট করে কিংবা মিডিয়া ট্রায়াল করে কাউকে শাস্তি দিবেন সেটা হবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি থাকতে হলে অবশ্যই বাংলাদেশের একটি সকলের গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণে, বিশেষ করে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ 14 দলকে বাদ দিয়ে বিভিন্ন দলকে নির্বাচন করে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে নির্বাচন করে, সেই নির্বাচন যেমন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটার কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং অবশ্যই দাবি থাকবে একটি গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের নির্বাচন। এবং বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে নির্বাচন 2006 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 5 বার কিন্তু শিডিউল চেঞ্জ হয়েছিল এই বিভিন্ন অসঙ্গতির কারণেই। আর এবার তো অসঙ্গতি, আমি সঙ্গতি খুঁজে পাচ্ছি না, মোটামুটি সবই তো অসঙ্গিত পর্যায়ে আছে। আপনি দেখুন, ঋণ খেলাপি হওয়ার কারণে মাহমুদুর রহমান মান্না, তাকে আইনের মাধ্যমে নামটি তালিকা থেকে বাদ দিয়ে দিল, কিন্তু ব্যাংক কিন্তু মাফ করে নাই, তিনি প্রার্থিতা ফিরে পেলেন। অথচ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন কুমিল্লাতে, সেই একই অপরাধে যদিও অপরাধী হন তিনি, যদিও তিনি বলেছেন টাকা দিয়েছেন, তাকে কিন্তু তার প্রার্থিতা ফিরে পাওয়া দেয় নাই। অর্থাৎ এইটা একটা ফিক্সড নির্বাচন হবে, এটা অনেক কিছু দেখানো হবে, কিন্তু নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে আছে। সুতরাং এই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করবে না। যে ইতিমধ্যেই এই নির্বাচন নিয়ে নানা আন্তর্জাতিক পর্যায় থেকেও বলা হয়েছে যে এটি গ্রহণযোগ্য হবে না কিংবা অংশগ্রহণমূলক হবে না, ইনক্লুসিভ কোনো নির্বাচনের আয়োজন করা না হলে সেটি কোথাও আসলে গ্রহণযোগ্য হবে না। তো আমি আবার একটু ফিরে আসি, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে সশরীরে উপস্থিত থাকবেন, এই প্রথম তিনি গণমাধ্যমের সামনে আসবেন, তিনি প্রথম চেহারা দেখাবেন, এই ধরনের খবরগুলো বা অপপ্রচার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়িয়ে পড়েছে, আপনি কি মনে করছেন যে এটি আসলে কোনো সৎ উদ্দেশ্যে সরল মনে কেউ করছেন, নাকি এর পেছনে আবার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে, নাকি একদম না জেনে না বুঝেই কেউ কেউ এটা করছে? আপনার কাছে কি মনে হয়, এটি ব্যাখ্যা কি? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ইনফরমেশনের অভাব এবং নিজেকে সব জানতা জানানোর একটা ভাব নিয়ে করা, যে আমি এটা জানি। যিনি প্রথমে এই কাজটি শুরু করেছেন তিনি অতীতেও এই ধরনের সংবাদ দিয়েছেন, যেটি ভুল প্রমাণিত হয়েছে। এটা করে আসলে ক্রেডিবিলিটি নষ্ট হয় এবং যে কাজটি সত্য নয়, এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়নি, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়নি, এমন আমাদের মধ্যে যারা আয়োজন করেছেন তারাও বলেননি। তিনি খবরটা আবিষ্কার করলেন এবং এটা যেহেতু হট কেকের মতো একটা নিউজ, সেই নিউজটি অবশ্যই সার্কুলেট হবে বিদ্যুৎ বেগে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এর সারবত্তা থাকা উচিত ছিল। যিনি প্রথম প্রকাশ করেছেন তার তো আসলে ক্রেডিবিলিটি রইল না, সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। ভবিষ্যতে তিনি যদি কথা বলেন, লোকে তো সেটা গ্রহণ করবে না।